Good evening to all of you. Today we are going to discuss this mock test question paper. The name of the mock test, Downing Streak. This question paper consists of 25 questions, as you can see in your preliminary exam. So first of all, we have a passage. After the passage, we have some questions from the passage. Thereafter, we have some sentence improvement, then error detection, then some rearrangement, finally some fillers, some vocabulary oriented questions, and finally we have a cloze test. So the complete question paper. So let us start with the passage first. Let us start with the passage. The name of the passage is Downing Streak. You know the meaning of this name, Downing Streak? Any one of you can tell me the meaning of this Downing Streak? First of all, we need to understand the meaning. See, basically it refers to a period of political turbulence. Okay? বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল টার্বুলেন্সকে বোঝাচ্ছে। এখানে কি বলছে? অন দ্য স্টারমার রেজিগনেশন ব্রিটিশ পলিটিক্স। দেখবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ব্রিটিশ পিএম স্টারমার, তিনি রিজাইন করেছেন, একটা পলিটিক্যাল ক্রাইসিস তখন তৈরি হয়েছিল। তো সেইটাকেই আমাদের ডাউনিং স্ট্রেক হিসেবে বলছে। তো এখানে বেসিক্যালি ইট রেফার্স টু দ্য পলিটিক্যাল টার্বুলেন্স অফ ইউনাইটেড কিংডম। ওকে, অন দ্য স্টারমার রেজিগনেশন। স্টারমার কে? স্টারমার হচ্ছে ওখানকার ওই সময়কার প্রাইম মিনিস্টার, তিনি কোনো কারণে রিজাইন করেছিলেন। কিয়ার স্টারমার, দেখো কিয়ার স্টারমার। আর প্রাইম মিনিস্টার যে বিল্ডিংয়ে থাকতেন সেটা অ্যাড্রেস ছিল ডাউনিং স্ট্রিট, সেটার অ্যাড্রেস ছিল ডাউনিং স্ট্রিট। সেখান থেকেই ডাউনিং শব্দটা এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ডাউনিং শব্দটা কোথা থেকে এসেছে? এসেছে বেসিক্যালি ডাউনিং স্ট্রিট থেকে। ঠিক আছে, আর স্ট্রেক শব্দের অর্থ কি? স্ট্রেক শব্দের অর্থ হচ্ছে একটা থিন লাইন, আ ভেরি থিন লাইন অর মার্ক, দ্যাট ইজ কল্ড স্ট্রেক। ওকে, তাহলে কি বলছে আমরা আগে মিনিংটা বুঝে নিই। লেবার নিডস এ প্রোগ্রেসিভ মেকওভার টু সার্ভাইভ দ্য ফার রাইট অনস্লট। দেখো, প্রোগ্রেসিভ মানে তোমরা নিশ্চয়ই জানো। প্রোগ্রেসিভ মানে কি? যে ফরওয়ার্ড লুকিং, যে এগিয়ে চলার কথা ভাবে, পিছিয়ে যাওয়ার কথা ভাবে না। ফরওয়ার্ড লুকিং, প্রোগ্রেসিভ। তুমি বলতে পারো অ্যাডভান্সিং বা রিফর্মিস্ট বলতে পারো। ওকে, তো সিনোনিমস মে বি রিফর্মিস্ট, অ্যাডভান্সিং, ফরওয়ার্ড লুকিং। ঠিক আছে, আর ফার রাইট অনস্লট। ফার রাইট মানে কি? ফার রাইট মানে বেসিক্যালি এক্সট্রিমিস্ট বা র্যাডিক্যাল রাইট উইং, তাদেরকে ফার রাইট বলে, এক্সট্রিমিস্ট অর র্যাডিক্যাল রাইট উইং। ওকে, আর অনস্লট মানে জানো, বেসিক্যালি অ্যাটাক। অনস্লট বলতে কি বোঝায়? অনস্লট বলতে বেসিক্যালি অ্যাটাককে বোঝায়। অনস্লট বলতে অ্যাটাক, অর ইউ ক্যান সে অ্যাসল্ট। অ্যাটাক অর অ্যাসল্ট। ওকে, আর ফার রাইট বলতে বেসিক্যালি র্যাডিক্যাল বা এক্সট্রিমিস্ট বোঝাচ্ছে। সো কিয়ার স্টারমার entered Downing Street in July 2024 with a landslide victory। অর্থাৎ তিনি 2024 সালে জুলাই মাসে ল্যান্ডস্লাইড ভিক্টরি মানে একটা বড় সড়ো জয় পেয়েছে, মানে ওভারওয়েলমিং উইন ইন দ্য ইলেকশন যাকে আমরা বলি, পেয়ে তিনি ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেছেন। মানে প্রাইম মিনিস্টারের যে অফিস, যেখান থেকে তিনি কাজ করতেন, ডাউনিং স্ট্রিট, সেখানে প্রবেশ করেছেন। এন্ডিং 14 years of conservative rule marked by Brexit and the chaos that followed, he promised to build a government for all and bridge the widening trust deficit between the public and the political elite। দেখো লাইনটার মিনিং কি? এন্ডিং 14 years of conservative rule। কনজারভেটিভ মানে জানো, যারা একটু রক্ষণশীল। তো এর আগে
ইউনাইটেড কিংডমে যে সরকার চলতো সেটা কনজারভেটিভ ছিল, এক্সট্রিমিস্ট নয়। তো সেই কনজারভেটিভ রুলটাকে সমাপ্ত করে, 14 বছরের কনজারভেটিভ রুলটাকে সমাপ্ত করে, মার্কড বাই ব্রেক্সিট অ্যান্ড দ্য ক্যাওস দ্যাট ফলোড। তো এখানে ক্যাওস মানে জানো বেসিক্যালি ডিসঅর্ডার, মানে যেটাকে কি হিসাবে মার্ক করছে, ওই 14 বছরের যে কনজারভেটিভ রুলটাকে বেসিক্যালি একটা ডিসঅর্ডার বা অরাজকতা হিসাবে মার্ক করছে, যে সেই সমস্ত ডিসঅর্ডার বা কনফিউশন, হ্যাঁ, সেগুলোকে কাটিয়ে উঠে হি প্রমিস টু বিল্ড, সে প্রমিস করেছিল মানুষের কাছে যে এমন একটা গভর্নমেন্ট বানাবে যেটা সকলের জন্য, ফর অল, অ্যান্ড ব্রিজ দ্য ওয়াইডেনিং ট্রাস্ট ডেফিসিট। অর্থাৎ একটা বিশ্বাসের অভাব ছিল কাদের মধ্যে না, পাবলিক এবং পলিটিক্যাল এলিটের মধ্যে, অর্থাৎ যারা রাজ্য চালাতো, সরকার এবং পাবলিকের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট ছিল, একটা অবিশ্বাসের জায়গা ছিল। ডেফিসিট মানে কি, কোনো কিছুর কমতি, ট্রাস্ট মানে কি বিশ্বাস। তো যে বিশ্বাসের কমতির যে জায়গাটা ছিল, সেই গ্যাপটাকে কি করেছে না মেটানোর চেষ্টা করছে। টু বিল্ড এ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিজ দ্য ওয়াইডেনিং ট্রাস্ট ডেফিসিট, মানে যে ট্রাস্ট ডেফিসিটটা ক্রমশ বাড়ছে, ওয়াইডেনিং মানে প্রশস্ত হচ্ছে, সেটাকে ব্রিজ মানে গ্যাপটা কমিয়ে সে নতুন সরকার নিয়ে এসেছে। কাদের মধ্যে ট্রাস্ট ডেফিসিট না, পাবলিক এবং গভর্নমেন্ট, দ্যাট ইজ পলিটিক্যাল এলিট। লেস দেন 2 years ল্যাটার, ঠিক 2 বছর পরে, দ্য ফর্মার লয়ার who took pride in taking Labour back to the political center after the brief left-wing interlude of Jeremy Corbyn has resigned amid mounting public discontent and growing revolt within the Labour Party. দেখো এখানে কি বলছে, লেস দ্যান 2 years ল্যাটার, 2 বছরও হয়নি তারপর, লেস দ্যান 2 years ল্যাটার কি হচ্ছে, দ্য ফর্মার লয়ার হু টুক প্রাইড ইন, টুক প্রাইড মানে কি, টু বি প্রাউড অফ সামওয়ান অর সামথিং, হু টুক প্রাইড ইন টেকিং লেবার ব্যাক টু পলিটিক্যাল সেন্টার, মানে যে লেবারদেরকে পলিটিক্যাল সেন্টারে জায়গা দিতে সে গর্ববোধ করত। আফটার দ্য ব্রিফ লেফট উইং ইন্টারলুড অফ জেরেমি কর্বিন, তো লেফট উইং মানে যে কনজারভেটিভ সরকারটা ছিল, ব্রিফ লেফট উইং ইন্টারলুড, ইন্টারলুড মানে কি বেসিক্যালি ইন্টারভাল বা ব্রেক বা ইন্টারমিশন আমরা বলতে পারি, ইন্টারলুড শব্দের অর্থ। লেফট উইং ইন্টারলুড অফ জেরেমি কর্বিন হ্যাজ রিজাইন করলো অ্যামিড মাউন্টিং পাবলিক ডিসকন্টেন্ট, অর্থাৎ মানুষের মধ্যে অসন্তোষটা ক্রমশ বাড়ছে, মাউন্টিং মানে ঘনীভূত হচ্ছে। যখন দেখলো যে মানুষের মধ্যে একটা অসন্তোষ ঘনীভূত হচ্ছে, অ্যান্ড দ্য গ্রোয়িং রিভল্ট উইদিন দ্য লেবার পার্টির মধ্যেই একটা রিভল্ট বা বিদ্রোহ শুরু হয়েছে, তখন সে রিজাইন করল। মিস্টার স্ট্যামার রোড অ্যান অ্যান্টি-Tory wave but soon found the public turning against him over his lapses in judgment and slow economic progress. অর্থাৎ সে একটা অ্যান্টি-Tory ওয়েভ ক্রিয়েট করেছিল, মানে ওই সময়কার যে সরকারের ছিল তাদের এগেনস্টে একটা অ্যান্টি ওয়েভ সে ক্রিয়েট করেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে দেখলো যে পাবলিক তার এগেনস্টে যাচ্ছে। soon found the public turning against him over the lapses in judgment, অর্থাৎ জাজমেন্টের ক্ষেত্রে ল্যাপস হচ্ছে, অ্যান্ড স্লো ইকোনমিক প্রোগ্রেস হচ্ছে না। হিজ charismatic technocratic centrism failed to withstand the rapid changes shaping British politics at a time when far-right parties were surging across continental Europe. His uncharismatic technocratic centrism, এই লাইনগুলোর মানে কি? আনক্যারিসমেটিক মানে কি, যেটা অতটা
অ্যাট্রাকটিভ নয়। ক্যারিসমেটিক মানে বেসিক্যালি অ্যাট্রাকটিভ বা অ্যাপিলিং আমরা বলতে পারি। আনক্যারিসমেটিক মানে ডাল বা বোরিং আমরা বলতে পারি, ডাল বা বোরিং, আনক্যারিসমেটিক। টেকনোক্র্যাটিক মানে কি? বেসিক্যালি ব্যুরোক্র্যাটিক বা অ্যাডমিনিস্ট্রেটিভকে বোঝানো হচ্ছে। তো আনক্যারিসমেটিক, টেকনোক্র্যাটিক, সেন্ট্রিজম। সেন্ট্রিজম মানে বেসিক্যালি মিডল অফ দ্য পলিটিক্স বা বলতে পারো মডারেট আইডিওলজি মানে মধ্যম পন্থা, সেন্ট্রিজম। failed to withstand the rapid changes, failed to withstand করা মানে কি? রেজিস্ট করা, মানে এন্ডিওর করা বা সার্ভাইভ করা বলতে পারো। failed to withstand the rapid changes shaping British politics at a time when far-right parties were surging across the continental Europe, যেখানে রাইট উইং পার্টিসগুলো ইউরোপের বাকি দেশগুলোতে রাইজ করছে। ঠিক আছে, সার্চিং মানে কি? বেসিক্যালি ইনক্রিজ বা রাইজ করা। কি বলে বুঝতে পারলে? এত পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো। তাহলে দেখো, তাহলে এখানে বেসিক্যালি কি বোঝাচ্ছে? 2024 সালের জুলাই মাসে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে কিয়ার স্টারমার তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হলেন এবং ডাউনিং স্ট্রিটে ঢুকলেন। 14 বছরের কনজারভেটিভ রুলটাকে শেষ করে তিনি প্রমিস করলেন এবং মানুষ এবং সরকারের মধ্যে যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটাকে মেরামত করে নতুন করে চলা শুরু করলেন। তিনি প্রথম জীবনে লয়ার ছিলেন, দ্য ফর্মার লয়ার হু টু প্রাইড ইন টেকিং লেবার ব্যাক। তিনি চেয়েছিলেন যে লেবারদেরকে পলিটিক্যাল সেন্টারে নিয়ে আসবে। আফটার দ্য ব্রিফ লেফট উইং ইন্টারলুড অফ জেরেমি করবিন হ্যাজ রিজাইন, তাহলে সেই স্টারমার আলটিমেটলি কী করলেন? রিজাইন করলেন অ্যামিড মাউন্টিং ডিসকন্টেন্ট, এবং নিজের পার্টির মধ্যেই তার এগেনস্ট একটা ডিসকন্টেন্ট তৈরি হচ্ছিল, অ্যান্ড গ্রোয়িং রিভল্ট উইথ ইন দ্য লেবার পার্টি। মিস্টার স্টারমার রোড অ্যান অ্যান্টি-টরি ওয়েভ, যেটা আমরা একটু আগে দেখলাম। তিনি মানুষের মধ্যে আগের সরকারের বিরুদ্ধে একটা ওয়েব তৈরি করতে পেরেছিলেন, কিন্তু দেখলেন কিছুদিন পর সেই মানুষগুলোই তার এগেনস্টে গেল। কেন গেল? না, ল্যাপসেস ইন জাজমেন্ট, জাজমেন্টে দেরি হচ্ছিল এবং ইকোনমিক প্রোগ্রেস স্লো হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা এবার এখান থেকে দেখছি, দ্য টাইড বিগান টু টার্ন আফটার রিভিলেশনস that Peter Mandelson, Mr. Starmer's choice as British ambassador to Washington, had links to the late convicted pedophile Jeffrey Epstein. এবার এইখানে এই লাইনটা দেখো, দ্য টাইড বিগান টু টার্ন। দ্য টাইড বিগান টু টার্ন, এটা হচ্ছে একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস, মানে সিচুয়েশনটা যখন চেঞ্জ হতে থাকলো। সিচুয়েশনটা কখন চেঞ্জ হতে থাকলো? দ্য টাইড বিগান টু টার্ন মানে সিচুয়েশনটা কখন চেঞ্জ হতে থাকলো? আফটার রিভিলেশন দ্যাট, রিভিলেশন মানে কি? কোনো কিছু সত্য সামনে এলো, রিভিলেশন, রিভিল করা। রিভিল মানে কি? প্রকাশ পাওয়া, ডিসক্লোজার বলতে পারি আমরা। আফটার রিভিলেশন দ্যাট পিটার ম্যান্ডেলসন, মিস্টার স্টারমার চয়েস অ্যাজ ব্রিটিশ অ্যাম্বাসেডার টু ওয়াশিংটন, যিনি মিস্টার স্টারমার যাকে ওয়াশিংটনে ব্রিটিশ অ্যাম্বাসেডার হিসাবে চয়েস করেছেন, হ্যাড লিঙ্কস টু দ্য লেট কনভিক্টেড পেডোফাইল জেফ্রি এপস্টিন, এবং সেই যাকে চয়েস করেছে পিটার ম্যান্ডেলসন, তার লিঙ্ক কার সাথে রয়েছে? কনভিক্টেড মানে দোষী সাব্যস্ত, ফাউন্ড গিলটি। পেডোফাইল মানে কি? যারা চাইল্ডকে অ্যাবিউজ করে, মলেস্ট করে। তো সেই জেফ্রি এপস্টিনের সাথে তার লিঙ্ক রয়েছে। কনভিক্টেড মানে ফাউন্ড গিলটি বা ক্রিমিনাল হিসেবে সে প্রুভড হয়েছে। পেডোফাইল মানে কি? পেডো মানে হচ্ছে চিলড্রেন বা চাইল্ড, ফিলি মানে লাভ। তো এখানে সেই লাভ বোঝাচ্ছে না, এখানে বেসিক্যালি অ্যাবিউসার, চাইল্ড অ্যাবিউসার হিসেবে বোঝাচ্ছে। দ্য প্রেশার মাউন্টেড আফটার লেবার লস্ট লোকাল ইলেকশন ইন ইংল্যান্ড অ্যান্ড পোলস ইন ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড, মানে লেবার পার্টি যেটা, তার লেবার পার্টি সে ইংল্যান্ডে হেরে গেল এবং স্কটল্যান্ডে এবং ওয়েলসেও তার লোকাল ইলেকশনে হেরে গেল। ওয়েন অ্যান্ডি বারহাম, the Labour king in the north, won the Markfield by-election
and returned to Westminster. Mr. Starmer's fate was sealed and he resigned on June 22. তো সেই পরিস্থিতিতে যখন অ্যান্ডি বারহাম লেবার পার্টি কিং অফ দ্য নর্থ যাকে বলা হয়, সে মার্কারফিল্ড বাই ইলেকশন জিতল এবং ওয়েস্টমিনিস্টারে আবার রিটার্ন করলো, তখন স্টারমারের আর কিছু করার ছিল না। হিজ ফেট ওয়াজ সিল্ড। এই ফেট ওয়াজ সিল্ড মানে কি? মানে বেসিক্যালি ফিউচার ডিসাইডেড, এবং তিনি রিজাইন করে নিলেন। এবার বলছে, আন্ডার মিস্টার স্টারমার দ্য ইউকে স মডেস্ট ইম্প্রুভমেন্ট ইন কি ইকোনমিক ইন্ডিকেটর। তো মডেস্ট ইম্প্রুভমেন্ট মানে কি? মডারেট, মানে খুব বেশিও না আবার খুব কমও না, মডেস্ট ইম্প্রুভমেন্ট। ওকে, আন্ডার মিস্টার স্টারমার দ্য ইউকে স মডেস্ট ইম্প্রুভমেন্ট, মানে খুব বেশিও না খুব কমও না, মডারেট। মডেস্ট শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি মডারেট। মডারেট ইম্প্রুভমেন্ট ইন কি ইকোনমিক ইন্ডিকেটর। ইটস ইকোনমি বিগ্যান গ্রোয়িং ফাস্টার দ্যান G7 peers, মানে পিয়ার মানে কি? প্রতিদ্বন্দ্বী। G7 কান্ট্রিজ যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে তাদের থেকে ব্রিটিশ ইকোনমি ফার্স্ট গ্রো করছে। ওয়াইল ইনফ্লেশন রিমেন ব্রডলি আন্ডার কন্ট্রোল ডিসপাইট কনফ্লিক্ট ইন ইউরোপ অ্যান্ড এশিয়া। ইনফ্লেশনটা যদিও ওভারঅল কন্ট্রোলে ছিল। ইনফ্লেশন মানে তোমরা নিশ্চয়ই জানো মুদ্রাস্ফীতি। ডেসপাইট মানে যদিও ইউরোপ এবং এশিয়াতে বিভিন্ন যুদ্ধ চলছিল। কনফ্লিক্ট মানে কি? বেসিক্যালি দ্বন্দ্ব। নিউ ল স্ট্রেনদেন টু ওয়ার্কার্স রাইট। নতুন লটা ওয়ার্কারদের রাইটকে স্ট্রেনদেন করেছে। স্ট্যাচুটারি মিনিমাম ওয়েজেস। স্ট্যাচুটারি শব্দের অর্থ কি? মানে যেটা লিগাল বা ম্যান্ডেটেড, মানে যেটা করতেই হবে, যেটা ম্যান্ডেটেড। একটা মিনিমাম ওয়েজেস ফিক্সড করা হয়েছে, লেবারকে দিতে হবে সেটা। ইয়েট দিস ইনক্রিমেন্টাল গেইনস ওয়ার ইনসাফিসিয়েন্ট টু স্যাটিসফাই অ্যান ইলেক্টোরেট দ্যাট হ্যাড গিভেন লেবার এ কমান্ডিং ম্যান্ডেট। অর্থাৎ যারা লেবার পার্টিকে একটা কমান্ডিং ম্যান্ডেট দিয়ে জিতিয়েছে, তাদেরকে স্যাটিসফাই করার জন্য শুধুমাত্র এই যে ওয়ার্কারদের ওয়েজেস ইনক্রিজ করেছে বা ম্যান্ডেটেড করেছে সেটা যথেষ্ট ছিল না। মিস্টার স্টারমার প্রুভড লার্জলি ইনএফেক্টিভ ইন অ্যাড্রেসিং দ্য ইকোনমিক অ্যাংজাইটিস অফ দ্য ওয়ার্কিং ক্লাস কমিউনিটিস। অর্থাৎ মিস্টার স্টারমার প্রুভড লার্জলি ইনএফেক্টিভ। ইনএফেক্টিভ মানে কি? মানে আনসাকসেসফুল বা ইনএফিশিয়েন্ট বা পাওয়ারলেস বা ইনকম্পিটেন্ট, যাই বলো। দ্য ইনএফেক্টিভ ইন অ্যাড্রেসিং দ্য ইকোনমিক অ্যাংজাইটিস। অ্যাড্রেসিং মানে ডিল উইথ, ইন অ্যাড্রেসিং মানে ইন ডিলিং উইথ দ্য ইকোনমিক অ্যাংজাইটিস। অ্যাংজাইটিস মানে কি? একটা অনিশ্চয়তা। অফ দ্য ওয়ার্কিং ক্লাস মানে যারা মিডিল ক্লাস কমিউনিটিস, দ্যাট ডেলিভার্ড হিজ মেজরিটি, মানে যাদের ভোটে সে জিতেছে। or the cultural grievances, grievance মানে কি? অভিযোগ, from UK had been amplifying, এবং একটা কালচারাল গ্রিভেন্স বা মানুষের মধ্যে একটা ইনজাস্টিস বা প্রোটেস্ট ধীরে ধীরে বাড়ছিল। অ্যাম্পলিফাইং মানে ইনক্রিজ করছিল। লেবার এমপি স্টার্টেড টার্নিং এগেনস্ট হিম, মানে তার নিজের পার্টি যেটা লেবার পার্টি, তার এমপিরাই তার এগেনস্টে যাচ্ছে। মেকিং ইট ডিফিকাল্ট ফর হিম to continue in office. Mr. Barnham, who belongs to the soft left camp of Labour, Labour Party যে Barnham যার কথা বললাম, is expected to be elected as party's new leader and the next prime minister, and at a moment when the old bipolar consensus of British politics is breaking down. সেই মোমেন্টে যখন ওল্ড বাইপোলার কনসেনসাস, বাইপোলার কনসেনসাস মানে কি? মানে বেসিক্যালি কনসেনসাস শব্দের অর্থ হচ্ছে এগ্রিমেন্ট। বাইপোলার মানে বিটুইন টু ডমিনেন্ট পলিটিক্যাল পোলস, মানে দুটো পলিটিক্যাল পোলসের মধ্যে একটা এগ্রিমেন্ট করে, লেফট অ্যান্ড রাইট। সো belongs to the soft left camp, Labour is expected to be elected as party's new leader and the next prime minister, and at a moment when the bipolar consensus, মানে দুদিকের মধ্যে একটা এগ্রিমেন্ট করে, of British politics is breaking down. Reform is no longer a fringe force. Reform মানে কি? কোনো কিছুকে রিজুভিনেট করা, বেটার করা। is no longer a fringe force. Fringe মানে কি? বেসিক্যালি এক্সট্রিম হিসাবে আমরা বলতে পারি, বা র্যাডিক্যাল। ওকে, মানে সীমান্ত যাকে আমরা বলি, ফ্রিঞ্জ ফোর্স
মানে ম্যাক্সিমাম যেটাকে আমরা বলি, উইথ দ্য কনজারভেটিভস দ্য ব্রিটেনস ট্র্যাডিশনাল ভেহিকেল অফ দ্য রাইট in deep decline, reform is emerging as the second pole. Mr. Barham should recognize that the Starmerite centrism is unlikely to withstand the onslaught of a far-right cultural politics entrenched in English nationalism. এই ওয়ার্ডগুলোর মিনিং আমরা একটু আগেই দেখেছি। সেন্ট্রিজম মানে ইন দ্য সেন্টার অর দ্য মিডল অফ সামথিং, আনলাইকলি মানে যেটা সম্ভাবনা কম, উইথস্ট্যান্ড মানে এন্ডিওরেন্স। He must unite a fractious party around progressive economic and foreign policy agenda. Fractious party মানে যে পার্টিটা ভেঙে যাচ্ছে সেই পার্টির মেম্বারদেরকে একত্রে ইউনাইট করার চেষ্টা সে করেছে। হি মাস্ট ইউনাইট এ fractious party around a progressive economic and foreign policy agenda and build a government that works for all while standing firmly on the right side of global issues. মানে শুধুমাত্র গ্লোবাল যে ইস্যুগুলো যেগুলো সঠিকভাবে চলছে সেগুলোর দিকে নয়, সকলকে নিয়ে চলেছে, মানে যেটা ঠিক ভুল সব কিছুতেই তিনি নজর দিচ্ছে। দ্যাট ওয়ার্কস ফর অল ওয়াইল স্ট্যান্ডিং ফার্মলি অন দ্য রাইট সাইড অফ দ্য গ্লোবাল ইস্যুস, মানে গ্লোবাল ইস্যুস ক্ষেত্রে সঠিক সাইডটা সে বেছে নিয়েছে, যেটা ঠিক সেই দিকে। ইফ লেবার্স ফেল টু রিকানেক্ট উইথ দ্য কোর ভ্যালুস অফ সোশ্যাল বেস, ইট রিস্ক লুজিং ইভেন দ্য কনস্টিটুয়েন্সিস দ্যাট হ্যাভ লং সাস্টেন ইট। অর্থাৎ যদি লেবার পার্টি এই কোর ভ্যালুস যেটা এবং সোশ্যাল বেস তাদের মধ্যে রিকানেক্ট না করতে পারে, তাহলে সেই কনস্টিটিউশনগুলোতেও হেরে যেতে পারে যেখানে সে অনেক দিন ধরে নিজের প্রেজেন্সটাকে সাস্টেন করেছে, মানে বজায় রেখেছে। তো এই ছিল আমাদের প্যাসেজটা, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন করব। আমি প্যাসেজটা বুঝিয়ে দিলাম, তোমরা কোশ্চেনগুলো একটু দেখো, আমি 5 মিনিট সময় দিচ্ছি, তারপর তোমরা বলবে, তারপর আমি অ্যান্সার চেক করে দেবো। একটু দেখে নাও নিজেরা। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইল কন্ট্রাডিক্ট দ্য অ্যাবভ স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টটা বলছে, আন্ডার স্টারমার দ্য ইউকে ইকোনমি গ্রিউ ফাস্টার দ্যান ইটস G7 peers, kept inflation broadly under control. B. Starmer's resignation was sealed by political triggers, namely the return of Andy Barham to Westminster and growing internal Labour Party revolts. তাহলে কি হবে এটা বল, কোনটা হবে? এখানে তো কোনোটাই আসছে না, কারণ G7 এর কথা তো এখানে বলেনি কোথাও। ফার্স্ট দেন G7 peers kept inflation broadly. Which of the following statement will contradict the above statements? তো এখানে দেখো, তুমি যদি ফার্স্ট স্ট্যাটটা পড়ো, এখানে রয়েছে না এক জায়গায় G7 এর কথা তো বলেছে, ভালো করে যদি দেখো, এই দেখো, আন্ডার মিস্টার স্টারমার the UK saw modest improvement in key economic indicators. Its economy began growing faster than those of G7 peers, while inflation remained broadly under control despite conflict in Europe and Asia. এবার এখানে কি বলছে? Inflation kept broadly under control. তাহলে এখানে which of the following statement will contradict? এবার B তে কি বলছে? স্টারমার রেজিগনেশন ওয়াজ সিল্ড বাই পলিটিক্যাল ট্রিগার্স। তাহলে দেখো, প্রথম স্টেটমেন্টটা তো পজিটিভ সেন্সে বলা হয়েছে, মানে স্টারমারের সময়কালে সেখানে ইকোনমি ফাস্টার দেন G7 পিয়ার্স গ্রো করেছে, ইনফ্লেশন কন্ট্রোল। আবার সেকেন্ডে এটা নেগেটিভ স্টেটমেন্ট, স্টারমার রেজিগনেশন ওয়াজ সিল্ড বাই পলিটিক্যাল ট্রিগার্স, নেমলি দ্য রিটার্ন অফ অ্যান্ডি বারহাম টু ওয়েস্টমিনিস্টার অ্যান্ড গ্রোয়িং ইন্টারনাল লেবার পার্টি রিপোর্টস। তাহলে এটা নেগেটিভ স্টেটমেন্ট, তার মানে কি একে অপরকে কন্ট্রাডিক্ট করছে না, এই জন্য সি হবে অ্যান্সার। কন্ট্রাডিক্ট করা মানে কি? একে অপরের বিপরীতে কথা বলছে, কন্ট্রাডিক্ট করছে, একে অপরকে খণ্ডন করছে, এই জন্য আমাদের অ্যান্সার কি হবে? অপশন সি, বোথ এ অ্যান্ড বি। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার নেক্সট আমরা পরেরটা আসছি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ওয়ান অফ দ্য মেন আইডিয়াস ডিসকাসড ইন দ্য প্যাসেজ। বলছে পলিটিক্যাল লিডার্স who prioritize legal and technocratic processes inevitably face personal corruption scandals.
Number B, incremental macroeconomic progress is insufficient to sustain a political mandate in the face of rising populists. Number C, the traditional bipolar structure of British politics is successfully adapting to incorporate fringe parties like Reform UK. Number D, left wing economic interludes are structurally incapable of winning local elections in Northern England, Wales, and Scotland. তাহলে কী হবে বলো এখানে which of the following best describes one of the main ideas discussed in the passage? তাহলে এই প্যাসেজে যে মেন আইডিয়া মুখ্য আইডিয়া সেটাকে সব থেকে ভালোভাবে ডেসক্রাইব করেছে কোনটা, কোন স্টেটমেন্টটা? I think B. The incremental macroeconomic progress is insufficient to sustain political mandate in the face of rising populist. তোমরা কেউ বলতে পারবে এনি ওয়ান অফ ইউ এই লাইনটা প্যাসেজে কোথায় রয়েছে? মানে এই লাইনটা তুমি পাবে না, বাট এই লাইনের মিনিংওয়ালা লাইন প্যাসেজে কোন লাইনটা? এনি ওয়ান, ক্যান ইউ টেল মি? হ্যাঁ স্যার, আচ্ছা আমি এই যে রিফর্ম ইউকে হ্যাড বিন, এই যে ইউকেতে কোথায় ছিল একটা? এইখানে দেখো বলেছে নিউ ল স্ট্রেনথেন ওয়ার্কার রাইটস, স্ট্যাচুটারি মিনিমাম ওয়েজ রেটস ওয়ার রেজড, মানে মিনিমাম ওয়েজটাকে বাড়ানো হয়েছে। ইয়েট দিস ইনক্রিমেন্টাল গেইনস ওয়ার ইনসাফিসিয়েন্ট টু স্যাটিসফাই অ্যান ইলেকট্রোরেট দ্যাট হ্যাড গিভেন লেবার এ কমেন্ডিং ম্যান্ডেট। মানে ম্যাক্রো ইকোনমিক মানে কি একদম গ্রাউন্ড লেভেলে। ইকোনমিক্স কী হয়? দুটো হয়, ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো মানে ওভারঅল, সরি, মাইক্রো মানে একদম ভেতরে। তো ওভারঅল তুমি যদি দেখো যে এখানে বলছে ইনক্রিমেন্টাল ম্যাক্রো ইকোনমিক প্রোগ্রেস, মানে ওভারঅল মাইনেটা বাড়ালো, বাট এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। ইট ইজ ইনসাফিসিয়েন্ট টু সাস্টেন পলিটিক্যাল ম্যান্ডেট। তার মানে এই নয় যে মানুষ আবার ভোট দেবে। প্রত্যেকের নিজস্ব এক্সপেকটেশন থাকে। তুমি ওভারঅল সবার একটা মিনিমাম ওয়েজেস ফিক্সড করে দিলে ম্যাক্রো ইকোনমিক ভিউতে, বাট ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলোকে ইগনোর করে গেলে তাহলে কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট তুমি পাবে না। এটাই এখানে বলা হয়েছে। বলে বুঝতে পারলে? এই কারণেই তো স্টামারের রেজিগনেশন দিতে হয়েছিল। নাম্বার 3 দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? প্যাসেজ অনুসারে কোন স্টেটমেন্টটা ট্রু? তুমি দেখেই বুঝতে পারছো, আন্ডার স্টারমার ব্রিটিশ ইকোনমিক গ্রোথ আউটপেস্ট দ্যাট ওভার G7 নেশন, এটা তো স্টেটমেন্টে রয়েছে, সুতরাং এটা অবশ্যই ঠিক। ঠিক তো? আর কনজারভেটিভ পার্টি রিমেন্স ডমিনেন্ট রাইট উইং ফোর্স। নো, কনজারভেটিভ আর রাইট উইং দুটো একসাথে যায় না। লোকাল ইলেকশন ডিফিটস ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড ফোর্স হ্যামার টু রিজাইন। আরও অনেক কারণে রিজাইন করেছে। অ্যান্ডি বার্মাম হ্যাজ অফিসিয়ালি টেকেন ওভার অ্যাজ দ্য নিউ ব্রিটিশ প্রাইম মিনিস্টার। সেটা কি বলা হয়েছে এখানে? এক্সপেক্টেড যে সে হবে, কিন্তু সে তো হয়নি, তাই না? তাহলে আমাদের এখানে হ্যাঁ ডিরেক্টলি যেটা রয়েছে এ প্রথমটা। এবার 4 নম্বরে আসছি আমরা। দ্য সেন্টেন্স ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে কি সেন্টেন্স? রিফর্ম ইজ নো লঙ্গার এ ফ্রিঞ্জ ফোর্স। রিফর্মটা বাউন্ডারি ফোর্স নয়। এটা কি বোঝায়? ইমপ্লাইজ দ্যাট। এটা কি বোঝায়? এটা বোঝায় structural changes in British nationalism have pushed a formerly minor party into a primary position in the power. এটাই বোঝাচ্ছে। নেক্সট নাম্বার 5। নাম্বার 5 কি বলছে কোশ্চেনটা? ইন দ্য সেন্টেন্স from the second paragraph, Mr. Starmer proved largely ineffective in addressing the economic anxieties of the working class communities that delivered his majority, or the cultural grievances from UK had been amplified. So এখানে what is the tense of the verb had been amplified? Past continuous, past perfect continuous,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অদ্ভুত কোয়েশ্চেন নেই, সবাই জানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই না? নাম্বার 6 দেখো, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ছোট্ট একটা রিঅ্যারেঞ্জমেন্ট, তোমাদের পরীক্ষায় এই ধরনের থাকতে পারে। বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ফর্ম আ মিনিংফুল প্যাসেজ। একটা মিনিংফুল প্যাসেজ তৈরি করার জন্য সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা অপশান অনুসারে দেখব। দেখো ম্যাক্সিমাম অপশান এখানে সেকেন্ড সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, আর একটা অপশান তোমার ফোর্থ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। তো হাউ এভার দিয়ে জেনারেলি শুরু হয় না, সুতরাং সিটাকে আমরা দেখব না, আমরা দেখব এ, বি এবং ডি। এবং এই তিনটের ক্ষেত্রেই আমাদের সেকেন্ড সেন্টেন্স দিয়ে স্টার্ট হয়েছে। তো সেকেন্ড সেন্টেন্স কি বলছে? ইয়োর অ্যাসপিরেন্টস এন্টার্ড এ মার্চেন্ট, বাট ইয়োর aspirants entered a merchant navy attracted by high salaries and global travel opportunities. এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। কি বলছে? ইয়াং মার্চেন্টস মানে যারা ইয়াং অ্যাসপিরেন্টস মানে যারা বয়সে কম, যারা অ্যাসপিরেন্টস, এন্টার্ড দ্য মার্চেন্ট নেভিতে জয়েন করছে, অ্যাট্রাক্টেড বাই হাই স্যালারিজ মানে ভালো স্যালারি পাবে তার দ্বারা লিউড হয়ে, অ্যাট্রাক্টেড হয়ে, অ্যান্ড গ্লোবাল ট্রাভেল অপরচুনিটিস, তারা মার্চেন্ট নেভি জয়েন করলে সারা পৃথিবী ঘুরতে পারবে। তো সেই কথা ভেবে তারা মার্চেন্ট নেভি জয়েন করছে। However, the profession is now increasingly associated with public discourse with risk and danger. তাহলে এরপরে তুমি কাকে রাখবে? এরপরে ফোর্থ সেন্টেন্সটা রাখবে, যদিও এই প্রফেশনটা ইনক্রিজিংলি অ্যাসোসিয়েটেড ইন পাবলিক ডিসকোর্সার উইথ রিস্ক অ্যান্ড ডেঞ্জার, মানে মানুষের মধ্যে এই জবের ব্যাপারে যে রিস্ক বা ডেঞ্জার কী কী রয়েছে সে ব্যাপারেও মানুষ অবগত হচ্ছে। তোমরা দেখেছো রিসেন্টলি কয়েকটা মার্চেন্ট নেভিতে হামলা হয়েছে, যখন স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমাদের তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজ আসছিল, সেখানে অ্যাটাক করা হয়েছে। তো রিস্ক আছে এখানে। এবার কি বলছে? দ্য গ্রোয়িং সেন্স অফ ডেঞ্জার। এবার এই যে এখানে রিস্ক অ্যান্ড ডেঞ্জার, তার সাথে এই ডেঞ্জারটাকে লিঙ্ক করানো হয়েছে। দ্য গ্রোয়িং সেন্স অফ ডেঞ্জার স্টেমস ফ্রম রিসেন্ট ভোলাটাইল অ্যাটাক অন শিপিং ভ্যাসেল ইন ওয়েস্ট এশিয়া, যেটা আমি তোমাদের বললাম। তো আমাদের 2 নাম্বার সেন্টেন্স, তারপর 4 নাম্বার, তারপর 1 নাম্বার, তো লাস্ট 3 হবে, আর তো কোনো অপশান নেই। ডেসপাইট দিস গ্রোয়িং সেফটি কনসার্নস মোস্ট ট্রেনিস রিমেন মেন্টালি প্রিপেয়ার্ড অ্যান্ড রিফিউজ টু রিট্রিট ফ্রম দেয়ার ক্যারিয়ার চয়েস, মানে তারা পিছিয়ে আসতে চায় না, তারা এগিয়ে যেতে চায়। যে ক্যারিয়ার তারা চুজ করেছে তারা সেই ক্যারিয়ারেই এগিয়ে যেতে চায়, অর্থাৎ অপশান এ হবে আনসার। আচ্ছা, এবার তাহলে 7 নম্বর সেন্টেন্স। 7 নম্বরটা কি হবে? দেখো, ফার্স্ট অফ অল এখানে ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো 3 নম্বর দিয়ে স্টার্ট হয়েছে, একটা সেন্টেন্স শুরু হয়েছে তোমার 1 নম্বর দিয়ে। বাট আমরা কি 1 নম্বর দিয়ে সেন্টেন্স শুরু করতে পারবো? ক্যান উই স্টার্ট? নো, কারণ এখানে দিস দিয়ে রয়েছে। দিস বলতে কি আমি তো জানি না, এটা দিয়ে কী করে হবে? সুতরাং আমরা অপশন সিটা দেখব। এবার তুমি দেখো 3 নম্বর দিয়ে যদি হয়, ওয়াইল আরাবিকা অ্যান্ড রোবাস্টা ডোমিনেট গ্লোবাল প্রোডাকশন, এ নিউ হাইব্রিড কল্ড নিবেক্স কুড বি দ্য ফিউচার অফ কফি। তো নতুন একটা হাইব্রিড এসছে কফি, নিবেক্স, যেটা হচ্ছে কফির ফিউচার। এবার আমরা কি বলবো? দিস নিউলি আইডেন্টিফাইড হাইব্রিড, মানে এই নিবেক্সকে বোঝাচ্ছে। দিস নিউলি আইডেন্টিফাইড হাইব্রিড ইজ highly resilient against the rising temperature and erratic rainfall caused by climate change. তাহলে 3 পরে 1 হলো, তাহলে আমার 3 পরে 4 ওয়ালাটা হবে না, তাই না? 3 পরে 1 হলো। এবার আমি কোনটাকে নেব? এখানে বলছি দ্য নিউলি আইডেন্টিফাইড হাইব্রিড ইজ হাইলি রেজিলিয়েন্ট এগেন্স্ট দ্য রাইজিং টেম্পারেচার অ্যান্ড ইরেটিক রেনফল। ইরেটিক রেনফল মানে কি? কখনো বৃষ্টি একটু বেশি হচ্ছে, কখনো বৃষ্টি একটু কম হচ্ছে, তো ইরেটিক রেনফল কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এবার এই ওয়ার্ডটা রেজিলিয়েন্ট, এর সাথে এই রেজিলিয়েন্টের মিল রয়েছে। এরপরে 4 চলে এসো। আর্লি টেস্টিং অফ দিস রেজিলিয়েন্ট ক্রপ রিভিল এ
delicious balanced cup with tropical fruit and chocolate notes. ঠিক আছে, এটা 4 নম্বর দাও। আর ফাইনালি আমাদের 2 নম্বর, তাহলে অপশন আসছে 314। বুঝতে পারলে? এবার দেখো ওকে স্যার। নতুন ধরনের একটা সেন্টেন্স বলছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। তো সেন্টেন্সের কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে? সেন্টেন্সটা কি? দ্য বুক হুইচ ইউ রেকমেন্ডেড ওয়াজ ইন্টারেস্টিং অ্যান্ড ইজিলি রিড। দেখো এই বি, সি, ডি এগুলো হচ্ছে জাস্ট পার্টের নাম। এটা ফার্স্ট পার্ট এ, এটা সেকেন্ড পার্ট এত পর্যন্ত বি, থার্ড পার্ট এত পর্যন্ত সি, আর ফাইনালি হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পার্টটা এ। ঠিক আছে, দ্য বুক হুইচ ইউ রেকমেন্ডেড ওয়াজ ইন্টারেস্টিং অ্যান্ড ইজিলি রেড। তো এটা নিশ্চয়ই বলতে পারবে সবাই। এনি প্রবলেম ইন দিস সেন্টেন্স? হ্যাঁ, ইজিলি রিডিং বা ইজি টু রিড করা যেতে পারে। আর বিতে ভুল আছে এটা স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবে? দেখো এখানে ইজিলিটা কি অ্যাডভার্ব তো, হ্যাঁ, অ্যাডভার্ব। কিন্তু এন যেটা এন এর অ্যাডভার্ব বেসিক্যালি ভার্বকে কোয়ালিফাই করে, তো রিডটা হচ্ছে ভার্ব। কিন্তু এন এর পর তো আমরা এ বা এন এর পর তো নাউন ইউজ করি, ভার্ব তো ইউজ করি না। তো যদি তুমি নাউন ইউজ করো তোমাকে বলতে হবে অ্যান ইজি রিড, সেটা নাউন হয়ে যাবে। ইজি রিড, ইজিলি হবে না, ইজি রিড। অর্থাৎ আমাদের ভুল আছে পার্ট ডিতে, অ্যান ইজি রিড। আমরা বলি না যেটা পড়লে বোঝা যায়, অ্যান ইজি রিড। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 9-এ এসো। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। এখানে কোন কনজাংশনটা দিয়ে তুমি এই ব্ল্যাঙ্কটাকে ফিল করবে? হি নিদার অ্যাটেন্ডেড দ্য সেমিনার নর সাবমিটেড দ্য রিপোর্ট। কারণ নিদারের সাথে নর হয়, ইদারের সাথে অর হয়, তাই না? ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর। নাম্বার সি দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইডিওসিনক্রাসি। ইডিওসিনক্রাসি মানে কি? বেসিক্যালি একটু অদ্ভুত টাইপের, যেটা স্বাভাবিক নয়, যেটা অস্বাভাবিক। তাহলে আমরা বলতে পারি পিকিউলারিটি। নর্মালিটিটা ওর সিনোনিমস না, অপোজিট মিনিং হবে, বাট আমাদের সিনোনিমস বার করতে বলেছে। তো ইডিওসিনক্রাসি মানে যে একটু খামখেয়ালি টাইপের, যে যখন তখন যেভাবে ইচ্ছা বিহেভিয়ার করে, তো পিকিউলারিটি হবে। নাম্বার 11 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামস। একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামস দিয়ে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। দ্য পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ভেগ প্রমিসেস বাট আলটিমেটলি ইট ওয়াজ জাস্ট ড্যাশ। তাহলে এখানে ফুল স্ট্রিং, রেড হিয়ারিং, স্মোক অ্যান্ড মিরার্স, দ্য লাস্ট স্ট্র। তো এখানে কোনটা হবে? এটা হবে বেসিক্যালি স্মোক অ্যান্ড মিরার, মানে যেটা একটা ভিশনারি স্কিম, স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সেটার কোনো বাস্তবের সাথে কোনো সংযোগ নেই, দূরে নেই। দ্য পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ভেগ প্রমিসেস বাট আলটিমেটলি ইট ওয়াজ জাস্ট স্মোক অ্যান্ড মিরার্স, মানে যার কোনো বাস্তবে অস্তিত্ব নেই। স্মোক অ্যান্ড মিরার মানে বেসিক্যালি ডিসেপটিভ টক অর অ্যাকশন দ্যাট ক্রিয়েট ইলিউশন, মানুষের মধ্যে ইলিউশন তৈরি করে উইথাউট এনি সাবস্টেন্স। ঠিক আছে, এই বেসটা বললাম। 12 থেকে 20 একটু নিজেরা ট্রাই করো, তারপর বলছি। আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 হলো, এবার 12-এ। তাহলে 11-এর যে ইডিয়ামসগুলো আছে, ইডিয়ামসগুলোর মিনিং সবগুলো মনে রাখতে হবে। এই ইডিয়ামসগুলো হতে পারে অন্য কোনো ক্ষেত্রে তোমার কাজে লাগলো। যেমন
এ রেড হিয়ারিং মানে কি জানো? মানে যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানে সামথিং দ্যাট ডিস্ট্র্যাক্টস অ্যাটেনশন ফ্রম রিয়াল ইস্যু, মানে সত্যিকারের ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে অন্যদিকে নিয়ে যায়। পুলিং স্ট্রিং মানে জানো, মানে যে পিছন থেকে সব কিছু কন্ট্রোল করছে, পুলিং স্ট্রিং। ঠিক আছে, রেড হিয়ারিং হলো। আর দ্য লাস্ট স্ট্র মানে কি? মানে কোনো প্রবলেম যেটা খুব মানুষের ধৈর্যের শেষ বাদ, যাকে আমরা বলি, the final minor thing that causes someone to lose patience। বুঝতে পারলে? তাহলে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 12 আসি। বলছে which of the following sentences uses the word wave with the same meaning as in the following sentence? She gave a friendly wave to her neighbor। তো এই সেন্টেন্সে ওয়েভের যে মিনিং, কোন সেন্টেন্সে ওয়েভের সিমিলার মিনিং রয়েছে বলো দেখি। এখানে বলছে she gave a friendly wave to her neighbors, এখানে কোনটাই হবে? the crowd gave a slow wave as the parade passes by। মানে এখানে বেসিক্যালি ওয়েভিং হ্যান্ডস, হাত নেড়ে, ধরো চেনাশোনা লোককে দেখা হলো, একটু হাত নাড়ালো, দৃষ্টি আকর্ষণ করা। হ্যাঁ, ইয়েস, এটাকেই বলে ওয়েভ। তো অপশন বি হবে। নাম্বার 13 দেখ, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ামস হোয়াট এভার ফ্লোটস ইউর বোট। হোয়াট এভার ফ্লোটস ইউর বোট, এটা কি হবে? এর মানে জানো? মানে যেটা তোমাকে খুব খুশি করতে পারে, সামথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি, অর্থাৎ বি হবে অ্যান্সার। নাম্বার 14, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন বি। পার্সোনেল কারেক্টলি স্পেল, বি কি হিসাবে হবে? এ হবে পার্সোনেল, পি আর এস ও ডবল এ। 15, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু লাভস অ্যান্ড কালেক্ট স্ট্যাম্পস। তো স্ট্যাম্প যারা কালেক্ট করে তাদের কি বলে? ফিলাটেলিস্ট বলে না? আর যারা কয়েন কালেক্ট করে তাদের বলে নিউমিসম্যাটিক্স। যারা কয়েন কালেক্ট, হ্যাঁ, নিউমিসম্যাটিক্সটা হচ্ছে বেসিক্যালি কয়েনের সাথে সম্পর্কিত। বিবলিওফাইল যারা বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, কালেক্টর তো জানো। নাম্বার 16 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিরিন। সিরিন মানে কি? খুব শান্ত। তাহলে এর আমাদের বলেছে অপোজিট ওয়ার্ড, ক্যাওটিক, কাম, পিসফুল, ট্র্যাঙ্কুইল। ক্যাওটিক হবে, কারণ কাম মানেও শান্ত, পিসফুল মানেও শান্ত, ট্র্যাঙ্কুইল মানেও শান্ত। নাম্বার 17, select the most appropriate antonym of the word sagacious। sagacious মানে কি? বেসিক্যালি ওয়াইজ বা প্রুডেন্ট। তাহলে আমাদেরকে এর অ্যান্টোনিম বার করতে বলে যে ফুলিশ করো, কারণ ওয়াইজ, প্রুডেন্ট, শিউট এগুলো সবই সিনোনিম। শিউট মানে কি? যে খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। নাম্বার 18, একটা সেন্টেন্স দেওয়া আছে, তাকে আমাদের চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভ। কি বলছে? লেট দ্য ডকুমেন্টস বি সাবমিটেড টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক। লেট দ্য ডকুমেন্টস বি সাবমিটেড টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক, মানে এই সপ্তাহের শেষের মধ্যে ডকুমেন্টগুলোকে সাবমিট করা হোক। তাহলে আমরা কি বলবো? সাবমিট দ্য ডকুমেন্টস টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য উইক, অর্থাৎ এই সপ্তাহের শেষের মধ্যে। ঠিক আছে। নাম্বার 19 দেখো, select the option that expresses the given sentence in indirect voice। অর্থাৎ একটা সেন্টেন্স আছে, the librarian told the child, কি বলছে? you should not be making so much noise because the other students have been trying to study for their exam। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে প্যাসিভে যখন আমরা করব, কি করব? the librarian told the child that you should not, এটা হি করে দাও, the he should not be making so much noise, he should not be making so much noise because the other student have been trying to হয়ে যাবে had been trying to study for their exams। তো অপশন এটাই তো ঠিক আছে। ঠিক আছে।
নাম্বার 20 দেখো, বলছে চুজ দ্য মোস্ট সুইটেবল অপশন টু রিপ্লেস দ্য হাইলাইটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের হাইলাইটেড পার্টটাকে রিপ্লেস করার জন্য কোন অপশনটা তুমি চুজ করবে। এবার হাইলাইটেড পার্টটা যদিও এখানে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি কোন পার্টটা হাইলাইটেড। এখানে দ্য ফ্রড কামস অ্যাট এ টাইম ওয়েন দ্য আনরেগুলেটেড ফিনান্স ইন্ডাস্ট্রি ইজ ফেসিং এ ক্রাইসিস অন ইটস ওয়ে অফ হাই ইন্টারেস্ট রেটস অ্যান্ড লো রিপেমেন্ট। অন ইটস ওয়ে এটা হবে না, তার পরিবর্তে আমরা বলবো ইন দ্য ওয়ে অফ। ঠিক আছে, ইন দ্য ওয়ে অফ হাই ইন্টারেস্ট রেটস অ্যান্ড লো রিপ্লেসমেন্ট লোনস। লো রিপেমেন্ট লোনস মানে লোনের রিপেমেন্ট খুবই কম। এবার নেক্সট দেখো, একটা আমাদের ক্লোজে টেস্ট রয়েছে। ওকে, এবার দেখো তাহলে আমাদের এই ক্লোজ টেস্টটা আমরা কিভাবে করব। এই ক্লোজ টেস্টটা করতে গেলে আমাদেরকে আগে প্যাসেজটা পড়তে হয়। প্যাসেজটা কি বলছে? দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টেম্পোরারিলি ব্লকড টেলিগ্রাম to protect the dash of the National Eligibility Cum Entrance Test Undergraduate NEET UG 2026 re-examination by a single interpretative dash of hand which compressed the entire intermediary platform to an expression information. The ban on the dash of the Delhi High Court by stretching the meaning of information under the Information Technology Act 2000. Under Section 215 of the Act 4, dash traditionally defined information is diminutive units. তাহলে দেখো এখানে ইনক্লুডিং ডেটা, messages, text, image, sound, voice, codes, computer program, software and database. The Telegram ban changed the legal interpretation. The government argued that the online platform like Telegram was an aggregation or compilation of this unit. By reading entire platform run by companies which were legal entities by their own nature under the dash of information under Act, the government has effectively weaponized the content blocking provision of under 469A. তাহলে এখানে এবার আমরা অপশন থেকে দেখব। The union government temporarily blocked the telegram to protect the dash nationality, তাহলে impurity, violation, sanctity, hostility. To protect the, তাহলে টু প্রোটেক্ট দ্য যখন আমরা করবো, টু প্রোটেক্ট দ্য স্যাংটিটি মানে পবিত্রতা, এত বড় একটা এক্সামের পবিত্রতা রক্ষা করার জন্য। 2026 re-examination by a single interpretative dash of hand. Interpretative dash of hand which compressed the entire intermediary platform into an expression information. তাহলে এখানে আমরা কি বলবো? সেকেন্ড অপশন বিতে সেকেন্ডটায় কি হবে বলো? এনি আইডিয়া? স্লেট, স্লাইড, 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 এটা বলা উচিত, দেখেই বুঝতে পারছো কি হবে। এটা তো স্লেট হবে, SLEIGHT। স্লাইড মানে জানো? স্লাইড মানে জানো? মানে তো ক্লেভার। দেখো বেসিক্যালি কি বলছে, the union government temporarily blocked Telegram to protect the sanctity of the NEET undergraduate 2026 re-examination by a single interpretative sleight করে দাও of hand. The sleight of hand মানে বেসিক্যালি কি? You know the meaning of the word sleight of hand? কৌশলগত, যেটা বলে কৌশলগত, চালাক yes. চতুর। Yes. ওই Which তো বললাম, compressed clever. an entire intermediary platform into an expression information. তাহলে এখানে তুমি স্লেট করো মানে যে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করে। The ban won the dash of Delhi High Court. তাহলে দিল্লি হাইকোর্টের কি? কন্ডেমনেশন, রিজেকশন
এন্ডোর্সমেন্ট অবস্ট্যাকল। রিজেকশন, রিজেকশন করবো কি স্যার এটা? এখানে বলছে বলেছে যে যে সেন্টেন্সটা পড়ো আগে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ব্ল্যাঙ্ক নাম্বার 3। ব্ল্যাঙ্ক নাম্বার 3-তে কি বলছে? দ্য ব্যান অন দ্য ড্যাশ অফ দ্য দিল্লি হাইকোর্ট। দ্য ব্যান অফ দ্য তাহলে এখানে আমরা কি করব? ব্ল্যাঙ্ক নাম্বার 3-তে ব্ল্যাঙ্ক নাম্বার 3 কি বলছে? দ্য ব্যান ওয়ান দ্য ড্যাশ দিল্লি হাইকোর্ট। তাহলে এখানে কন্ডেমনেশন, রিজেকশন, এন্ডোর্সমেন্ট, অবস্ট্যাকল। সো which one should we choose here? I think we can choose endorsement. Endorsement, কারণ এখানে by single interpretive endorsement of hand which compress the entire intermediary platform. Sorry, so এখানে হবে the ban on the endorsement of the Delhi High Court by stretching the meaning of information. ঠিক আছে, এবার 4 নম্বরে কি হবে? has, at, have, having. তাহলে এখানে আমাদের এন্ডোর্সমেন্টটা আমরা করছি। এবার 24 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর ব্ল্যাঙ্ক নাম্বার 4, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাডিং। দেখো এটা তো তুমি দেখেই বুঝতে পারছো এখানে হ্যাড হবে, পাস্ট টেন্সে আছে মানে হ্যাডই হবে, অন্য কিছু হওয়ার জায়গা নেই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর 5, এক্সক্লুশন, পেরিফেরি, মার্জিন, অ্যাম্বিট। তাহলে 5 নম্বর ব্ল্যাঙ্ক করা সেন্টেন্সটা পড়ো। দেখো এখানে কি বলছে? বাই রিডিং এন্টায়ার প্ল্যাটফর্ম রান বাই কোম্পানিজ হুইচ ওয়ার লিগাল এন্টিটিস বাই দেয়ার ওন নেচার আন্ডার ড্যাশ অফ ইনফরমেশন। আন্ডার কি হবে বলো? এটা নিশ্চয়ই সবাই জানো। অ্যাম্বিট করতে পারি এটা। আন্ডার অ্যাম্বিট অফ ইনফরমেশন, ইয়েস, মানে প্রচুর ইনফরমেশনের তার কাছে রয়েছে, মানে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই ডাউনিং স্ট্রেক মক টেস্টটাকে পুরোটা আজকে ডিসকাস করলাম। এবার আমরা অন্য টপিকে আসছি। আমি যে তোমাদের নাউনের ওপরে প্রায় 60 পেজের মতো একটা স্টাডি ম্যাটেরিয়াল বানিয়ে দিয়েছি, সেটা যদি হয়ে গিয়ে থাকতো তাহলে আমি আজকে নাউনের ওপর এক্সারসাইজটা করাতে পারতাম। সেটা কি হয়েছে? না হলে পরের দিন করে পুরোটা করতে স্যার রিভিশন হয়, কারণ পুরোটা কারণ লাস্টের দিকে অনেকগুলো কিছু রিডিং পড়ো, যখন আমি পড়বে পড়েছি মোটামুটি 10 পেজ করে পড়বে, যখন পড়বে এট এ টাইম 10 পেজ করে পড়বে, দেখবে একদিনের মধ্যেই বা দুদিনের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। দেখো এবার আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে কয়েকটা কোয়েশ্চেন করি। আমরা তো ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়েছি, তো এবার আমরা আজকে এই চ্যাপ্টারের উপরে কিছু এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করব। দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন, 2 miles beyond the pasture was seen hundreds of cattle including some lambs. দেখো কি দেখা গেছে? hundreds of cattle। তাহলে হান্ড্রেডস অফ ক্যাটেলটা হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, যেটা প্লুরাল। তাহলে এখানে ওয়াজ সিন হবে না, কি হবে? ওয়্যার সিন, কারণ এখানে আগে ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, ইট ইজ নোটিস দ্যাট দ্য এলিট ক্লাস হ্যাভ নো সফট কর্নার ফর দ্য ডাউন ট্রোডেন হু আর দ্য রিয়েল ভিকটিমস অফ দ্য প্রেজেন্ট সোশ্যাল সেটআপ। দেখো এলিট ক্লাস বলতে ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে, যাদের টাকা পয়সা আছে, উচ্চবিত্ত। তো এটা একটা কালেকটিভ নাউন, অর্থাৎ পুরো সম্প্রদায়কে একসাথে বোঝাচ্ছে। তো কালেকটিভ নাউন যখন কালেকটিভলি চলে, তাহলে এখানে এলিট ক্লাস হ্যাজ নো সফট কর্নার করবে, কারণ এখানে কালেকটিভ নাউন যখন কালেকটিভলি ইউজ হয় ভার্বটা সিঙ্গুলার হয়। এলিট ক্লাস হ্যাজ নো সফট কর্নার। নাম্বার 3 দেখো, ঋতু অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ আর ফ্রেন্ডস হ্যাভ ফলেন ইন লাভ। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটো সাবজেক্ট কানেক্ট থাকে, ভার্ব কাকে ফলো করে? ফার্স্ট সাবজেক্টকে। তো ফার্স্ট সাবজেক্ট যেহেতু ঋতু আছে, সেখানে হ্যাজ হবে। নাম্বার 4, মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাজ টেকেন। এবার তুমি ভাবতে পারো স্যার মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেটস হওয়া উচিত, কিন্তু মনে রাখবে এ এন বা ওয়ানের পরে নাউন হয় সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, তো ভার্ব হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। নাম্বার 5, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন ডিসপোজিং অফ
this gorgeous building built on such a spacious and beautiful campus. দেখো ডিফিকাল্টিস যেটা এটা হচ্ছে প্লুরাল, তো ইজ দেয়ার হবে না, আর দেয়ার হবে ইন ডিফিকাল্টিস। নাম্বার 6 দেখো, দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স আর ফ্যাটালি ইনজুর্ড। দেখো আবার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, ভার্ব ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে, তো ফার্স্ট সাবজেক্টে আর হবে না, ইজ হবে। নাম্বার 7, the request of the workers union that their wages should not be increased were supported by a vast majority students. সো এখানে সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্টটা কিন্তু ওয়ার্কার্স ইউনিয়ন নয়, সাবজেক্টটা হচ্ছে দ্য রিকোয়েস্ট হবে, which is singular। তাহলে এখানে was supported by, don't say were supported by, কারণ the request is the subject, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে ওয়াজ হবে। বেসিক্যালি এটাকে আমরা বলি এরর অফ প্রক্সিমিটি, নর্মালি সাবজেক্টের পরেই ভার্বটা থাকে, বাট এখানে ভার্বটা অনেকটা দূরে রয়েছে। নেক্সট পরের সেন্টেন্সে আসছে, নাম্বার 8, অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন দ্য হিমালয়াস মাইটি ইন দিয়ার স্পেন। দেখো হিমালয়াস এটা পর্বতমালা, তো সেক্ষেত্রে ইজ সিন হবে না, আর সিন, মানে এরা তো একটা পাহাড় নয়, দ্য হিমালয়াস এর অনেকগুলো জায়গা আছে, ধাপে ধাপে কাটা রয়েছে। Next, number 9, the publisher says that there is many important details to attend to before this book gets printed. দেখো there are many important details হবে, কারণ এখানে ডিটেলস বলছে পুরো। Number 10, his politics is not good, so we have suggested to him that he should read Gandhi, Nehru and Karl Marx. দেখো যখন পলিটিক্স বলতে আমি কোনো সাবজেক্টকে বোঝাই, তখন আমাদের ডিরেক্ট আমরা ইউজ করি যে পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। বাট যখন তোমার তাহলে এখানে কি হবে, হিজ পলিটিক্স তুমি যখন বলছো তখন কিন্তু ওর পলিটিক্যাল ওপিনিয়নকে বোঝায়। নর্মালি পলিটিক্সটা সিঙ্গুলার যখন সাবজেক্ট হিসাবে আমরা বলবো, যেমন পলিটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, কিন্তু যখন আমি হিজ বা হার বা মাই পলিটিক্স বলবো, তখন এটা যে বলছে তার পলিটিক্যাল ওপিনিয়নকে বোঝায়, তো এখানে সেটা প্লুরাল হয়। একটা মানুষের পলিটিক্যাল ওপিনিয়ন তো অনেক রকম হতে পারে, তাহলে হিজ পলিটিক্স আর নট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হিজ পলিটিক্স আর নট। নাম্বার 11 দেখো, জাস্ট আউটসাইড দ্য হোটেল আর 2 বার্ডস হবে, কারণ দুটো বার্ড রয়েছে। নাম্বার 13 দেখো, 12 দেখো, we should not forget that we have a right to criticize, but at the same time each of us has to remember, each of, one of, either of, neither of, এদের পরে বললাম না ভার্ব সিঙ্গুলার, তাহলে has to remember। নাম্বার 13, হার পাগনাশিয়াস ডটার, পাগনাশিয়াস মানে কি যে খুব জিদ্দি কথা শুনতে চায় না, হার পাগনাশিয়াস ডটার অলওয়েজ ডু সামথিং, অলওয়েজ ডাজ সামথিং হবে, কারণ পাগনাশিয়াস ডটারটা ফার্স্ট সেন্টেন্স হবে। তাহলে এখানে কি হবে, হার পাগনাশিয়াস ডটার অলওয়েজ ডাজ সামথিং। নাম্বার 14 দেখো, one of the biggest industrial houses in Mumbai is on the verge of declaring a lockout। দেখো ওয়ান অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তো ঠিকই আছে, নো এরর। নাম্বার 15, our head of the department assured us that a series of lectures on Milton were to be arranged the following week, so we should not create any nuisance। তো দেখো এ সিরিজ অফ লেকচার, এখানে সাবজেক্টটা কি, এ সিরিজ অফ লেকচার, এ সিরিজটা কি কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে, উইচ ইজ সিঙ্গুলার, তাহলে এখানে ওয়্যার হবে না, কি হবে না, ওয়াস হবে। ওকে,
তো আমরা এই সেটে 15 পর্যন্ত আজকে ডিসকাস করলাম, 15 পর্যন্ত কোন কোশ্চেনে কী ভুল আছে আমি লিখে দিলাম এবং তার এক্সপ্লেনেশনটাও বললাম। নেক্সট দিন আমরা বাকি কোশ্চেনগুলো দেখবো এর, আর সেই সঙ্গে নতুন কোশ্চেনও করবো। তাহলে আজকে আমি এত পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার।